আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন জামায়াত ইসলামের স্বর্ণযুগ চলছে, গোল্ডেন এরা। জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের জীবনে এমন স্বর্ণালীর সময় কখনো আসেনি। তাদের অর্থ, তাদের বৃত্ত, তাদের জনপ্রিয়তা, তাদের সংগঠন, এই মুহূর্তে তাদেরকে নিয়ে আলোচনা, সমালোচনা, সমাজের বিভিন্ন স্তরে তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সব মিলিয়ে তারা এখন একটা মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। বোঝার চেষ্টা করুন, যেখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যার 35% জনপ্রিয়তা রয়েছে, তো 35% জনপ্রিয় একটি দল, তার উপরে যখন 6 থেকে 7% যাদের সমর্থন রয়েছে, এরকম একটি দল প্রভুত্ব দেখায়, আধিপত্য দেখায়, প্রভাব বিস্তার করে, তখন বুঝতে হবে যে এই তাদের 6 থেকে 7% যে জনশক্তি, তাদের প্রশাসনিক দক্ষতা, লেখাপড়া, তাদের রাজনীতির জ্ঞান সব মিলিয়ে এতটা, যাকে বলা হয় দক্ষ, এতটা অভিজ্ঞ, এবং প্রায় সব ক্ষেত্রে তাদের যে পটুতা, এটা এতটা বেশি যে মাত্র 7% বা 7 ভাগ জনশক্তি নিয়ে, ভোটার নিয়ে কিংবা জনসমর্থন নিয়ে তারা 35% জনসমর্থনকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন, তাড়িয়ে বেড়াচ্ছেন এবং বেহুশ করে ফেলছেন। এটি চারটিখানি কথা নয়। ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছিল আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রে। তিনি যখন পারস্য আক্রমণ করতে যান, তখন তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মাত্র 40,000। অন্যদিকে পারস্যের রাজা তৃতীয় দারায়ুস তখন পৃথিবীর একমাত্র পরাশক্তি, তার ধারের কাছে কোনো পরাশক্তি ছিল না, অনলি ওয়ান। আজ যেমন আমেরিকা, রাশিয়া, ভারত, এরকম 10-15টি পরাশক্তি দাঁড়িয়ে গেছে। তার বাইরে আবার অনেকগুলো আঞ্চলিক শক্তি দাঁড়িয়ে গেছে, যেখানে ইচ্ছা করে আমেরিকাকে আসলে কিছু করতে পারছে না। কিন্তু প্রাচীন দুনিয়াতে আলেকজান্ডারের জমানাতে, আলেকজান্ডার যখন অভ্যুদয় হলো, তখন আলেকজান্ডারের অবস্থা ছিল আমাদের সার্জিসের মতো বা এনসিপির সেই নাহিদের মতো কিংবা হাসনাতের মতো। আর অন্যদিকে দারায়ুসের যে অবস্থা, পারস্যের সম্রাট, তার অবস্থা ছিল একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো। তো সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি এখন হুমকি দেয় বা আক্রমণ করতে যায় আমাদের নাহিদ, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হাসবেন, ঠিক একই অবস্থা তৈরি হয়েছিল প্রাচীন পারস্যে। যখন যুদ্ধ করার জন্য 40,000 সৈন্য নিয়ে গাওগে মেলাতে উপস্থিত হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, তখন 3.5 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, তাদের রিজার্ভ ফোর্স ছিল হয়তো 8 লাখ থেকে 9 লাখ। তো এত সৈন্য আনার দরকার নাই, তিনি খুব জাঁকজমকপূর্ণ ভাবে 3.5 লক্ষ সৈন্য নিয়ে সেই যুদ্ধের ময়দানে আসলেন এবং এসে আলেকজান্ডারের বয়স দেখে 20 বছর বয়স, তা আমাদের হাসনাত আবদুল্লাহ এদের চেয়ে 10 বছরের ছোট। তো 20 বছর বয়সের একজন বা 21 বছর বয়সের একজন সেনাপতি ইউরোপ থেকে আসছেন, সৈন্য সংখ্যা মাত্র 1040, এবং তাদের যে প্রথাগত অস্ত্র, সেই প্রথাগত অস্ত্র পারস্যের অস্ত্রের মতো এতটা শক্তিশালী নয়। ফলে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেল যে বালকের সঙ্গে কি যুদ্ধ করবো, নাচো, গান গাও। আপনারা দেখে নেবেন যাকে বলা হয় ডিসিসিভ ব্যাটেল অফ গাওগে মেলা, এই প্রামাণ্য চিত্রটি দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয় দারায়ুসের সৈন্য শিবিরে আনন্দ এবং উৎসব শুরু হয়ে গেল। একই ঘটনা কিন্তু ঘটেছিল বদরের যুদ্ধে, একেবারে প্রথম বদরের যুদ্ধে, যখন মুসলমানরা গেল যুদ্ধ করার জন্য। 313 জন, তাদের অনেকের তলোয়ার নেই, কারো হাতে খেজুরের লাঠি, পোশাক আশাক ছিন্ন ভিন্ন, ঘোড়াও 2 বা 3টে ঘোড়া, 1 বা 2 উট, এরকম। আর সবাই পায়ে হেঁটে মদিনা থেকে তারা বদরের প্রান্তে উপস্থিত হলো। আর অন্যদিকে 1000 সৈন্য নিয়ে আরবের ওই সময়টাতে জাজিরাতুল আরবের সবচেয়ে শক্তিশালী যে গোত্র কুরাইশ, সেই কুরাইশের সকল নেতা আশেপাশের তায়েব থেকে, অন্যান্য এলাকা থেকে সব মিলে চৌকোশ 1000 সৈন্য নিয়ে আসলেন। সাইবা, উতবা, আবু জেহেল, আবু লাহাব, ওনাদের মতো, আবু সুফিয়ানদের মতো টোটাল জাজিরাতুল আরবের বিখ্যাত সেনাপতি এবং নামকরা লোকজন আসলেন, এবং মুসলমানদের দুর্দশা দেখে তারা হাসাহাসি শুরু করলেন এবং বলে যে নাচ গানের আয়োজন করো। তো এই হলো কাহিনী, পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন। তো এখন জামাতের অবস্থা হলো যে জামাত যখন
এই বিপ্লবটা হলো, তখন সবাই মনে করলো যে আওয়ামী লীগ জামানাতে এরা পালিয়ে বেরিয়েছে গত 15 বছর, বিএনপির জামানাতে সবসময় তারা বিএনপির দাবিদারি করেছে, মাথা নিচু করেছে, বিএনপি যখন যেটা বলেছে তারা শুনেছে, এই দলের কি এরকম হতে পারে। কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে যখন বিএনপি টের পেল যে বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে গেছে, ছাত্ররা দখল করে রেখেছে শিবিরের নামে, সমন্বয়কের নামে, আর সেখানে ছাত্র দলের ছেলেরা ঢুকতে পারছে না। তারপর দেখতে পেল যে বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদগুলো, ভাইস চ্যান্সেলর, প্রক্টর, বড় বড় পদগুলো তারা দখল করে ফেলেছে। তারা সচিবালয়ে গেল, দেখলো যে আমার সব দখল করে ফেলেছে। ব্যাংক পাড়ায় গিয়ে দেখলো বড় বড় ব্যাংকের ইফেক্টিভ, বিশেষ করে সালামের ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলো সব জামা দখল করে নিয়েছে। বিএনপির কিচ্ছু করার ছিল না। তখন বিএনপি কোথায় গেল? একটা টেলিভিশন স্টেশন দখল করা যায় কিনা, তারপরে 2-4টা পত্রিকাগুলো যেটা আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লোকদেরকে তাড়িয়ে সেখানে নিজেদের লোক ঢোকানো যায় কিনা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফুটপাত, কারণ বাজার, সায়দাবাদ, গাবতলী, এগুলো নিয়ে তারা উঠে পড়ে লাগলো। এভাবে মাস 6 গেল। মাস 6-এর পর যা হলো, সারা বাংলাদেশে একটা রব উঠে গেল, চাঁদাবাজ, 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 চাঁদাখড়ি পল্টনে জমা হয় লন্ডনে, সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। তো এই যে কৌশল, জামাতের যে কৌশল, সেই কৌশলের কাছে প্রাথমিকভাবে বিএনপি রাম ধরা খেয়েছে। এবং অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কখনো জামাতকে রাজনৈতিক দলই মনে করেন, বিশেষ করে যে সকল বাম ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কখনো জামাতকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু ইদানিং যদি জামাত এবং বাম ঘরানার রাজনীতিবিদ যারা রয়েছেন তারা পাশাপাশি হন, তাহলে জামাতের নেতাদের মধ্যে যে ধরনের একটা ভাব এসে যায়, তারা অনেকটা হেলে দুলে সিংহের মতো, বাঘের মতো তারা চলাফেরা করেন। আর ওই যে বাম ঘরানার লোক যারা সেই 60-এর দশক থেকে জামাতের লোকদেরকে উগ্রবাদী মুসলিম দল, সাম্প্রদায়িক দল, এরা কিছুই জানে না, তো এরা কি কখনো কার্ল মার্কস পড়েছে, এরা কি কখনো নিটসে পড়েছে, এরা কি কখনো বিটোফেনের সঙ্গীত শুনেছে, এরা তো সারাদিন শুধু মওদুদিকে নিয়ে থাকে আর গোলাম আজমকে নিয়ে থাকে, এরা কি জানে। এই অহমকে বোধ যাদের ছিল, এখন তারা দেখা যাচ্ছে যে জামাতের নেতার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, কোলাকুলি করার জন্য একেবারে অনেক সেই 10-12 গজ দূর থেকে হাতটা বাড়িয়ে তারপর শেষে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে যান। আর জামাত নেতার যদি দয়া হয় তাহলে তিনি হাত বাড়ান, তাও আবার ঠিক মহারানী ভিক্টোরিয়া কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যেভাবে নেটিভদের সাথে হ্যান্ডশেক করেছেন, অর্থাৎ আঙ্গুল বাড়িয়ে দিয়ে কোনো অবস্থাতেই করমর্দন করতে গিয়ে যেন 2 ইঞ্চির বেশি আঙ্গুলের স্পর্শ না লাগে, এরকম ভাবে তারা দেখবে যে একেবারে হাতের সামনের অংশটি কেমন ভাবে বাড়িয়ে দেয় যে 4টি আঙ্গুলের প্রথম 2 ইঞ্চি সে যে এগিয়ে এলো সে স্পর্শ করতে পারে, এরকম। তো এটা আমার মনে হলো যে আমি কয়েকটা এরকম হ্যান্ডশেক দেখলাম। আর দ্বিতীয়ত দেখলাম যে খুব লম্বা, মানে প্রায় 7 ফিট উচ্চতার একজন বাম ঘরানার তরুণ রাজনীতিবিদ আছে। তো তিনি 4.5 ফিট উচ্চতার একজন জামাত নেতা, তার সঙ্গে অনেক দূর থেকে দৌড়ে আসলেন করমর্দন করার জন্য, এমন একটা হাসি দিলেন যেন মুখে একটা পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছে। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে ওই জামাত নেতা, 4.5 ফিট উচ্চতার জামাত নেতা, তিনি আঙ্গুলটা এভাবে বাড়িয়ে দিলেন যেন ওই 7 ফিট উচ্চতার বাম নেতা তার ওই 4.5 ফিট উচ্চতার জামাত নেতার আঙ্গুলের 2 ইঞ্চির বেশি যেন স্পর্শ করতে না পারে, এবং তাও অনলি ফর 2 সেকেন্ড টু 3 সেকেন্ড। আর সেই যে যাকে বলা হয় 7 ফুট উচ্চতার যে লম্বা বাম ঘরানার নেতা, তিনি সেই 4.5 ফুটের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য নিজের সেই মস্তিষ্ককে নতজানু করে, ঘাড়কে নতজানু করে, হাঁটুকে অনেকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট করে তিনি নিজের উচ্চতা মুহূর্তের মধ্যে 1.5 ফিট কমিয়ে ফেললেন। তাহলে 7.5 ফিট থেকে যদি 1.5 ফিট কমান, তাহলে আপনার কত ফিট হলো? 6 ফিট। তো সেই 7 ফিট থেকে যদি 1.5 ফিট কমান, তাহলে আপনার কত হলো? সেই 5.5 ফিট। তো 5.5 ফিট তার উচ্চতা কমানোর পরেও তিনি সেই যে 4.5 ফিট, তার সঙ্গে যে তার দূরত্ব থেকে গেল আরো 1 ফিট। তো এই জন্য জামাত নেতা তার দিকে তাকালেনই না। এ কারণে যদি তার দিকে তাকাতে হয় তাহলে তো তার মাথাটা একটু উঁচু করতে হয়। তো মাথাটা উঁচু করতে তিনি সেটা রাজি ছিলেন, তিনি অমনোযোগী হয়ে অন্যদিকে চলে গেলেন। এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে এর সাথে বড় দুর্ভিক্ষ আমি আমার জীবনে আর কখনো দেখিনি।
আমি জিয়া রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, এরশাদ সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। বঙ্গবন্ধুর কথা আলাদা, তিনি তো সবসময় গণমানুষের নেতা ছিলেন। যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। কিন্তু এই জামাত নেতার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে 7 ফুট উচ্চতার যে বাম ঘরানা রাজনীতির যে নেতার যে 1 ফিট কমিয়ে দেওয়ার পরও তার উচ্চতার যে পরিস্থিতি তৈরি হলো, আমার কাছে মনে হলো যে জামাত রাজনীতিতে আসলে গডফাদার হয়ে গেছে। এবং তাদের মধ্যে একটা, যাকে বলা হয় মুরব্বী সুলভ ভাব চলে আসছে, পিতৃতান্ত্রিক একটা ভাব চলে আসছে, একটা ফিউডাল জমিদারি একটা মনোভাব চলে এসেছে। এটি বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ। ইদানিং আপনি দেখতে পারবেন যে তারা সবাই টপ টু লো একই ভাষায় কথা বলছেন। দ্বিতীয়ত, তারা যে কৌশল করছেন, মানে সেই কৌশলের মধ্যে মানে ফ্যান, কুলিং ফ্যানটা তাদের হাতে থাকে, আর এক হাতে থাকে হলো হিটার। তারা ইচ্ছা করেই এই রাজনৈতিক অঙ্গনে কাউকে কাউকে ছ্যাঁকা দিয়ে, হিট দিয়ে উত্তেজিত করে দেন। উত্তেজিত করার পর তারা ছুটতে থাকে, তারপরে উত্তেজিত হতে থাকে, তারপরে নানা রকম উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকে। আবার একটু পরে জামাত, ধরুন ডান হাত দিয়ে কাউকে ছ্যাঁকা দিয়েছেন, হিটারের ছ্যাঁকা দিয়েছেন, বাম হাতে তাদের একটা কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যানটা আশীর্বাদের সেই নিদর্শন স্বরূপ তিনি হয়তো, বা তারা হয়তো জামাত তার প্রতি ধরলো, আর অমনি হিট আস্তে 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 কমে গেল। কমে যাওয়ার পর তারা ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর তারা বললো যে না, জামাতের সঠিক আছে। এবং গত 14 মাসে আমরা যেটা দেখেছি, বহু মানুষ, বহু ব্যক্তি বহুবার বহুভাবে চেষ্টা করেছে জামাতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য, জামাতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য, জামাতকে ব্যাক ফুটেজে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু শেষ অবধি জামাত ওই যে তাদের কাছে যে কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যান দিয়ে সেই তাদের প্রতিপক্ষকে এমনভাবে ঠান্ডা করেছেন, যদি জামাত পীর প্রথাকে মানতেন, জামাত আসলে পীর মাশায়েক বা ওই যারা কদমবুচি করে গিয়া দয়াল বাবা, কেবলা বাবার পায়ের উপর পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে, তারপরে মাজারের কাছে গিয়ে গড়াগড়ি করে, এই জিনিসগুলো জামাত বিশ্বাস করেন না। তো জামাত যদি সেই জিনিসগুলো বিশ্বাস করতেন, জামাতের নেতৃবৃন্দ, তাহলে ইতিমধ্যে রাজনীতির অনেক লোক তাদের মুরিদ হয়ে যেত, তাদের আশেকান, তাদের জাকেরান হয়ে যেত, এবং দলে দলে লোক মানে জামাতের পক্ষে মিছিল করত। তো এরকম একটা অবস্থায় জামাত চলে আসছে। এবং তার কারণ কি হলো, তারা সমান তালে দিল্লি থেকে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে আমেরিকা, আমেরিকা থেকে বেইজিং, সমান তালে তারা খেলছে। তারা সৌদি আরব থেকে তুরস্ক, আঙ্কারা, আঙ্কারা থেকে জেদ্দা, জেদ্দা থেকে তেহরান, তেহরান থেকে মধ্যপ্রাচ্যের জর্ডানের রাজধানী আম্মান, আম্মান থেকে কুয়েত, কুয়েত থেকে সৌদি আরবের দাম্মাম, দাহরান। আপনারা নিশ্চয়ই নামগুলো জানেন। সব জায়গাতে জামাতের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সমানভাবে বাজছে। আমেরিকা এখন জামাতের সঙ্গে বসতে চায় এবং সকাল বিকালে বসে, এবং শোনা যাচ্ছে যে জামাতের আমির আমেরিকাতে যাবেন, সেক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়ে যায়, অস্বাভাবিক কিছু নয়। তো এই অবস্থাতে জামাত কিন্তু এখন পৌঁছে গেছে। অন্যদিকে জামাতের যারা প্রতিপক্ষ, তারা জামাতকে ভয় পাচ্ছে, এতটা ভয় পাচ্ছে যে জামাতের হাত থেকে বাঁচার জন্য কারো বুলেট প্রুফ জ্যাকেট দরকার হচ্ছে, বুলেট প্রুফ গাড়ি দরকার হচ্ছে, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অনেকে আলাদা একটা ব্রিগেড তৈরি করতে চাচ্ছে, স্বেচ্ছাসেবক ব্রিগেড। তো এটা, এই যে জামাতের যেটা ভাইব, এই ভাইবটি জামাত কতটা কাজে লাগাতে পারে, কতটা উপভোগ করতে পারে, এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ামক হিসেবে তারা এটাকে কতটা প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের